Hello, anyone? Yes, you will listen. Okay. So আমরা আমাদের আসলে লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। আই গেস আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ডেটা স্টোরেজ ডিজাইনের যে একটা ম্যাথ ছিল সে পর্যন্ত করে ফেলছি। তো এখন এটা আমাদের লাস্ট টপিক। আর এই টপিকটা হচ্ছে ফুডলি থিওরিটিক্যাল, এখানে কোনো ডিজাইন বা ইয়ে কিছুই নেই আর কি। এটা হচ্ছে যে আমরা আফটার ডেভেলপমেন্ট বা পোস্ট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে আসলে মেনলি ডিসকাস করব, এবং মেনলি হচ্ছে ডকুমেন্টেশন, ডিপ্লয়মেন্ট আর রিলিজ ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো। So, আজকে হচ্ছে আমরা শুধু ডকুমেন্টেশন পার্টটা একটু কভার করব, আর নেক্সট ক্লাসে হচ্ছে ডিপ্লয়মেন্ট আর রিলিজ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, সো এখন পর্যন্ত আসলে আলটিমেটলি যেটা হলো যে আমরা তো লাস্ট ক্লাস পর্যন্ত ডেটা স্টোরেজ ডিজাইন করে ফেলছি। তার মানে আমাদের আসলে ডিজাইন সব শেষ, ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। তার মধ্যে খেয়াল আছে মনে হয় আমরা প্রোগ্রাম ডিজাইনে হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিকেশন ছিল। ওকে, সো ধরো এরকম প্রোগ্রাম স্পেসিফিকেশন বানিয়ে এটা ডেভেলপার হোক বা প্রোগ্রামার তাদের কাছে দিয়ে দেওয়া হলো, তারা কোড টোড করে ফেলছে। ওকে, এখন কোডিং ছাড়া আরো একটা ইম্পর্টেন্ট পার্ট বা স্টেপ, সেটা হচ্ছে বা নট স্টেপ, ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট বলতে পারি, যে ফুল সফটওয়্যার ডেভেলপমেন্ট চলাকালীন সময় we have to maintain or we have to create and maintain a documentation. এই যে তোমরা শুরু যেমন তোমার ল্যাবে যে কাজগুলো করতেছো, রিপোর্টটা যে অ্যাপের রিপোর্ট করবা। আচ্ছা, কেউ কিছু বলতে যাচ্ছে মনে হয়। বাকিরা কি শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, তাহলে সানজিদা তোমার মনে হয় ওখানে কোনো সমস্যা, চেক করে দেখো। ওকে, সো পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল চলাকালীন সময়, এমনকি আফটার লাইফ সাইকেলও আমাদের এই ডকুমেন্টেশনকে মেনটেন করতে হয়। তোমরা ল্যাবে যেটা করতেছো, ল্যাবে আমি একটু ক্লাস নিচ্ছি। ওকে, সো আচ্ছা, তোমাদের ল্যাবে যেটা করতেছো দ্যাট ইজ আ কাইন্ড অফ ডকুমেন্টেশন। সিস্টেম রিকোয়েস্ট থেকে শুরু করে তোমরা যে ফিজিবিলিটি স্টাডি বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যে ইউএমএল ডায়াগ্রাম যা যা করে আসছো, এভরিথিং ইজ আ পার্ট অফ ডকুমেন্টেশন। ওকে, এগুলোকে আমাদের সব কিছুতে ডকুমেন্টেড আকারে রাখতে হবে। বাট দ্য থিং ইজ ইন রিয়েল লাইফ সব কোম্পানি বা সবাই এটা করে না। কারণ ডকুমেন্টেশন করা মানে কি, তোমাকে এখানে আলাদা মানুষ লাগবে, আলাদা ইফোর্ট দিতে হবে। সো দেখা যাচ্ছে কি যে ডকুমেন্টেশন ভালো করতে যেয়ে বা ডকুমেন্টেশন মেনটেন করতে গিয়ে তোমার ডেভেলপমেন্টের ওখানে সমস্যা হয়ে গেছে। সো তোমার এর জন্য এক্সট্রা হ্যান্ড লাগবে। সো এক্সট্রা হ্যান্ড মিনস এক্সট্রা মানি লাগবে, এক্সট্রা টাইম লাগবে। এর জন্য ভালো কোম্পানি যেগুলা, সেগুলা ছাড়া সাধারণত এরকম মানে মানে খুব ভালো ডকুমেন্টেশন কেউ করে না। Okay? এটা একটা। আর ডকুমেন্টেশন বেশ কয়েক টাইপ আছে। আমি এতক্ষণ ধরে যে ডকুমেন্টেশনের কথা বললাম এটা হচ্ছে এসআরএস, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যে আমার সিস্টেম রিলেটেড যত কিছু আছে সেটা, সেই ডকুমেন্টেশনের কথা বললাম। তো ডকুমেন্টেশনের লাভ কি? এখন ধরো আমার 3জন প্রোগ্রামার আছে, তো তারা কোড টোড করে মাঝে ধরো তারা বিদেশে ভালো অফার পেলো, তারা বিদেশ চলে গেছে, 3জনই ধরো চলে গেছে। তাহলে এখন কি হবে? প্রজেক্টের মাঝখানে 3জন যদি চলে যায়, তাহলে এখন তুমি তাহলে নতুন মানুষ নিতে হবে। এখন নতুন মানুষ এসে সে একটা প্রজেক্ট অলরেডি ডেভেলপমেন্ট ফেজে এসে অর্ধেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখন তুমি নতুন মানুষ নিলা, এবং সে আসলে কিভাবে তখন এখান থেকে কন্টিনিউ করবে?
হ্যাঁ, যারা ছিল তারা নাই, তারা দেশের বাইরে চলে গেছে অলরেডি। ওকে, তখন হচ্ছে যেটা করতে পারে তারা, এই যে ডকুমেন্টেশন যেগুলো ছিল এইগুলো দেখে হচ্ছে তারা বিভিন্ন আইডিয়া গ্যাদার করবে। নট এমনকি আমরা যখন কোড করি তখনও কিন্তু ডকুমেন্টেশন করি, কোডের মধ্যে আমরা ইনলাইন কমেন্ট করি, বা তুমি কমেন্ট করে রাখো যে দিস, এভাবে লেখো যে দিস ফাংশন ডু দিস, দিস ভেরিয়েবল ডু দিস। এটা হচ্ছে খুব আইডিয়াল কেস, বাট রিয়েল লাইফে কিন্তু আমরা আসলে খুব একটা ডকুমেন্টেশন নিয়ে খুব একটা মাথা ঘামাই না। বাট ডকুমেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট ফর মানে অ্যাপ্রুভাল বা র্যাঙ্কিং, অ্যাক্রিডিটেশন, এসবের জন্য ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা সিএমএম না আমরা বলি নাই বা বলে থাকতেও পারি, সিএমএমআই এর কথা বলছি। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কাইন্ড অফ র্যাঙ্কিং সিস্টেম বা অনুমোদন প্রাপ্য, যেটা আমরা বাংলায় সহজ ভাষায় বলি। যেমন বাজারে যে বিভিন্ন প্রোডাক্ট আছে, সে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিএসটিআই অনুমোদিত। তো দ্যাট মিনস তুমি যখন একটা প্রোডাক্টে দেখবা যে দিস ইজ বিএসটিআই অ্যাপ্রুভড, সো তুমি তাহলে মনে করবা এই প্রোডাক্ট তাহলে ভালো, স্বাভাবিক। বা ধরো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যে বিআইটির অ্যাক্রিডিটেশন আছে বা আইবি অ্যাপ্রুভ, ইউজিসি অ্যাপ্রুভ, দ্যাট মিনস এখানে এসব ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটা কোয়ালিটি আছে, কোয়ালিটি মেনটেন করে। সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে তাই। তুমি যখন একটা সফটওয়্যার কোম্পানিতে অ্যাপ্রোচ করবা যে আমি একটা সফটওয়্যার বানাবো, এখন ধরো তুমি খুব বড় সড়ো একটা সফটওয়্যার বানাচ্ছ, সাপোজ ধরো যে বড় সফটওয়্যার মিনস ধরো মেট্রো রেলের যে টিকিটিং সিস্টেম, সো দিস ইজ আ হিউজ প্রজেক্ট। ধরলাম যে এটা এখন আমি এটা কেউ সফটওয়্যার ডেভেলপ করবে, আমি মানে ডেভেলপার খুঁজতেছি। বা অনেক সময় দেখবো যে ওরা হচ্ছে টেন্ডার নোটিশ দেয় যে এরকম সফটওয়্যার ডেভেলপ করা হবে, সো তোমরা টেন্ডার নোটিশ মানে তোমরা অ্যাপ্লাই করো। তখন বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো তারা অ্যাপ্লাই করে। এখন আমি আসলে কি দেখবো, আমি কাকে সিলেক্ট করব? অথবা তুমি নর্মালি তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করবে, সো তুমি কার কাছে যাবা, কোন কোম্পানির কাছে যাবো? কোম্পানি ধরো 10টা আছে। এখন তুমি এখন দেখবা এখানে যে কোন কোম্পানিটা ভালো। ভালো কি করে বুঝবা? এই যে সিএমএম এর কথা বললাম, এর কিছু লেভেল আছে 1 to 5। 5 মিনস হাইয়েস্ট লেভেল, 1 মিনস লোয়েস্ট লেভেল। সো মোটামুটি ধরো 3, 4, 5 এগুলো আমরা মোটামুটি ভালো ধরি। 1, 2 হচ্ছে, তার যদি আমি দেখি যে 1, 2 তার মানে আমি ধরবো বা মনে করব যে এরা কোম্পানিগুলো খুব নতুন বা এদের কোয়ালিটি খুব একটা ভালো না, বা এখনো আন্ডার এভারেজ, মানে এভারেজও না। 3 ধরলাম এভারেজ, 4, 5 হচ্ছে ভালো। এখন সফটওয়্যার কোম্পানিগুলো কি করে, তারাও সবসময় চায় যে আমার এই সিএমএমআই লেভেল নিব, বা যে কোনো অ্যাক্রিডিটেশন বডি হতে পারে, এরকম লেভেলে উঠতে হবে। সো আমি যখন দেখব যে দিস কোম্পানি হ্যাভ অ্যাচিভ সিএমএমআই লেভেল 5, তখন আমি তো ভাববো যে এটা তো খুব ভালো কোম্পানি। ওকে, তার মানে তুমি এরকম পার্ট দেখে তুমি কিন্তু অ্যাপ্রোচ করবা কোম্পানির কাছে। এখন কথা হচ্ছে ওইখানে যে লেভেল তুমি কিভাবে পাবা। এখন ধরো আমি একটা সফটওয়্যার কোম্পানি, আমি 5 বছর ধরে বাংলাদেশের বিজনেস করি, এখন আমি সিএমএম এর জন্য অ্যাপ্লাই করব। এখানে হচ্ছে তোমার ডকুমেন্টেশনের পার্টটা আসে। সিএমএম কি করে, তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, এবং একটা পর্যায়ে কি হয়, ওখান থেকে লোকজন আসে ভিজিট করতে কোম্পানি। ভিজিট করতে এসে তারা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের যে ডকুমেন্টেশন গুলো আছে সেইগুলা হচ্ছে তারা আসলে মেইনলি দেখে। তারা প্রজেক্ট খুব একটা দেখে না। প্রজেক্ট ডিপ্লয় হয়েছে আজ থেকে 3 বছর আগে একটা প্রজেক্ট হয়ে গেছে, কিন্তু আমাকে দেখাতে হবে যে আমার ডকুমেন্টেশন ঠিক আছে কিনা। ডকুমেন্টেশন মিনস এই যে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে প্রত্যেকটা স্টেপস, এগুলাকে আমার সব ঠিকঠাক মতো করছি কিনা, ওকে, সব ডকুমেন্টেশন রাখছি কিনা, তারপরে মানে আমরা যা যা জিনিস করে আসছি এতদিন ধরে ওগুলা সহ আরো আছে, তোমার প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে, সব ডকুমেন্টেশন ডকুমেন্টেড ওয়েতে আছে কিনা। তো যখনই তুমি দেখা যাবে যে না তুমি ডকুমেন্টেড
সব ইনফরমেশন ডকুমেন্টেড অবস্থায় আছে, তখন তারা সেখান থেকে বলে যে হ্যাঁ, তো তার মানে তোমরা ভালো কাজ করতেছো। আর যদি ডকুমেন্টেশন না থাকে, সেক্ষেত্রে ধরো কিছু ডকুমেন্টেশন করছো, কিছু করে নাই, তো তারা একটা ফিডব্যাক দিয়ে ধরো লেভেল 2 বা 3 দিয়ে চলে যায়। তোমাকে আবার নেক্সট ইয়ার বা আফটার কাপল অফ ইয়ার্স আবার অ্যাপ্লাই করতে হবে। সো এই যে ডকুমেন্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা স্টেপ, এখন ধরো ডিজাইনের যে ডকুমেন্টেশন গুলো ছিল, দ্যাটস ফাইন, ডিজাইন ফেজে ছিল। এখন টেস্টিং করতে এসে দেখা গেল কিছু প্রবলেম ফেস হলো। তো দেখা গেল যে এগুলো হচ্ছে আমার ডিজাইনে কোনো একটা সমস্যা ছিল। সো আমাকে টেস্টিং থেকে ব্যাক করে আবার ডিজাইনে আসতে হবে। এখন ডিজাইনে তো তুমি কি করছিলে কারোর কোনো খেয়াল নাই, ডকুমেন্ট করে রাখো নাই, যা করছো তখন ইনস্ট্যান্টলি বেড করে তখনই তুমি এটা নিয়ে কাজ করছো, বাট কোনো ডকুমেন্টেশন নাই। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয়ে যাচ্ছে এখানে। এর জন্যই হচ্ছে বলে যে বা যারা ডিজাইন করছিল সেই টিমটাই নাই, তারা চলে গেছে। এখন নতুন একটা টিম আছে, তো তারা তো জানে না যে কিভাবে ডিজাইন হয়েছে। ওকে, তো সব ক্ষেত্রেই তাই, প্রত্যেকটা স্টেপে স্টেপে যেমন ডকুমেন্ট থাকে, তো কে গেল কে আসলো ডাজেন্ট ম্যাটার। এর জন্য ডকুমেন্টেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো এতক্ষণ আমি যে ডকুমেন্টেশনের কথা বললাম, এটা হচ্ছে আসলে সিস্টেম ডকুমেন্টেশন। আরেকটা আছে, আমি দেখবো পরে, সেটা হচ্ছে ইউজার ডকুমেন্টেশন, আমরা যেটাকে ম্যানুয়াল টাইপের বলি, বা কোন ইউজার ম্যানুয়ালি বলতে পারো। দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ ডকুমেন্টেশন, যেটাকে আমরা ইউজার ডকুমেন্টেশন বলি। যে একটা একটা সফটওয়্যার, বা ধরো ধরো এই যে এইটাই মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, তো এখানেও কিন্তু তুমি দেখবা এই যে হেল্পের মধ্যে এখানে কিন্তু অনেক জিনিসপত্র আছে, কিভাবে তুমি প্রেজেন্টেশন করবা না করবা, এই যে একটা গাইডলাইন। ওকে, বা আমরা ম্যানুয়াল বলি, অনেক সফটওয়্যারে তোমার ম্যানুয়াল দেয়া থাকে। ওকে, সো এগুলো এগুলো কিন্তু তোমাকে প্রিপেয়ার করতে হবে। ওকে, সো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ ডকুমেন্টেশন, এবং এটা মানে খুবই নেসেসারি যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রেই হোক। ওকে, আর ওয়েবসাইট গুলোতে হয়তো এইভাবে থাকে না সরাসরি, মানে এইভাবে তো আর ডকুমেন্টেশন থাকে না ওয়েবসাইটের ক্ষেত্রে। বাট তুমি যে কোনো অ্যাপ বলো, সাপোজ ধরো ফটোশপ, ফটোশপ কি করে ইউজ করতে হয়, ওর কিন্তু বিশাল বড় একটা ম্যানুয়াল আছে। সো দ্যাট ইজ ইউজার ডকুমেন্টেশন। ওকে, সো আমরা আসলে মেইনলি এই লেকচারটা স্পেশালি পুরোটাই থিওরিটিক্যাল, এবং এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে, 1-2 মার্কসের কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন আসবে, আর কিছু না। তো এখানে আসলে মুখস্থ করার কিছু নাই, জাস্ট বিভিন্ন টার্মস গুলোর সাথে একটু পরিচিত হওয়া, কোনটা কি, এই জিনিসগুলো একটু মনে রাখলেই হবে। সো এখনো কিন্তু শুরুতে অনেক কথা আমি বলে ফেলছি, সো এখানেও একই কথাই আছে, সেগুলো আমি স্কিপ করে যাব। আচ্ছা, তো ডেভেলপমেন্ট হয়ে গেছে, ডেভেলপমেন্ট পর টেস্টিং হয়, যদিও আমরা এই কোর্সে টেস্টিং নিয়ে কথা বলি না। আই গেস 470 হয়তো টেস্টিং নিয়ে হবে, টেস্টিং আসলে আলাদা একটা টপিক, আলাদা একটা কোর্স হয় টেস্টিং এর উপরে। এবং এই ডকুমেন্টেশনটা তখন করা হয়, মানে তোমাকে টাইম টু টাইম তো ডকুমেন্টেশন রেডি করতেই হয় আলটিমেটলি, প্ল্যানিং থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত, বাট এট দ্য এন্ড তোমাকে একটা ফুল ডকুমেন্টেশন বানাতে হয়। একটা হচ্ছে সিস্টেম ডকুমেন্টেশন যেটা আছে সেটা, প্লাস ইউজারের জন্য একটা বানাতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো এমনি দেখবা, এগুলো আসলে কঠিন কিছু না। আচ্ছা, তো যে বললাম যেটা, যে ডকুমেন্টেশন অনেক টাইপের আছে, সবই সিমিলার, সামহাও ঘুরে ফিরে এই দুইটাই আসলে। সিস্টেম ডকুমেন্টেশন যেটা আসলে ইন্টারনালি ইউজ হয়, ইন্টারনালি মিন সফটওয়্যার টিমের ভিতরে যারা থাকে, যারা প্রোগ্রামার, ডিজাইনার, অ্যানালিস্ট, এরা যারা আছে তাদের মধ্যে হচ্ছে সিস্টেম, সেই ওই ডকুমেন্টেশনটা তৈরি হয়, ওটাকে বলে সিস্টেম ডকুমেন্টেশন। আর ইউজার ডকুমেন্টেশন হচ্ছে যেটা ইউজারের জন্য ক্রিয়েট করা হয়। এখন
ভিতরে কি হয়েছে, কিভাবে কোড করছি, কি ডিজাইন করছি, এটা তো ইউজারের আসলে দেখার দরকার নেই, বা ইউজার আসলে বুঝবেও না এই জিনিসগুলো। ওকে, তাকে দেখাতে হবে যে হ্যাঁ, তুমি প্রেজেন্টেশন বানাতে হলে এইভাবে বানাবা, তুমি একটা ফন্ট চেঞ্জ করতে হলে এইভাবে ফন্ট চেঞ্জ করবা। সো দ্যাট মিনস আলটিমেটলি সিস্টেমের যত ফিচার আছে সবগুলাই তোমাকে ইউজার ডকুমেন্টেশনে অ্যাড করতে হবে আলটিমেটলি। আচ্ছা, এরপরে আগে যেটা হতো যে ধরো মাইক্রোসফট অফিস 2001, হ্যাঁ, দেখা যাচ্ছে কি এটার সাথে বা অন্য সফটওয়্যার ছিল না, ধরো আর কি ধরে নাও ওটার সাথে একটা বই থাকতো, ম্যানুয়াল, বা বিশেষ করে আমরা যখন ইলেকট্রনিক্স কোনো জিনিস কিনি, টিভি, ফ্রিজ, দেখবা সাথে একটা বই দেয়া থাকে, ইউজার ম্যানুয়াল। আগে যেটা হতো সফটওয়্যারের ক্ষেত্রেও সফটওয়্যারের ক্ষেত্রেও হচ্ছে তোমার হার্ড কপি থাকতো। ধরো যে তুমি ব্র্যাক ইউনিভার্সিটির জন্য একটা সফটওয়্যার বানাইছো, সো ধরো এটার ইউজার হচ্ছে 100 জন। তো তারা যেটা করবে 100টা বই মতো বানায় তাদেরকে দিবে। তো তুমি যখন কাজ করবা তখন বই দেখে দেখে করবা। বাট এখন যেহেতু অনলাইন অ্যাভেলেবল, সো এখন কিন্তু আর এই বই টই হয় না, এখন তোমার অনলাইনই সবকিছু। এটাকে বলে অনলাইন ডকুমেন্টেশন। ওটা কিন্তু প্রচুর সুবিধা। ধরো তোমাকে একটা বই দিছে, এখন তুমি একটা প্রবলেমে পড়ছো, সো তোমাকে ওটা বই থেকে খুঁজে বের করা লাগবে। ওকে, বাট অনলাইন হলে তুমি জাস্ট কিওয়ার্ড সার্চ করে বের করতে পারো, বা ডিফারেন্ট কাইন্ডস অফ রিপ্রেজেন্টেশন দিতে পারো। ওকে, বা ইউজার ইন্টারাকশন অ্যাড করতে পারো, যেটা এখন আমি ধরো একটু আগে তোমাদের দেখালাম, যে আমি এখন ধরো টাইম টু টাইম ওকে ক্রিয়েট রিপ্রেজেন্টেশন, আমি কি যাব যে কিভাবে অ্যাড, রিঅ্যারেঞ্জ ও ডিলিট করব। এখানে ক্লিক করলাম, দেখো এখানে আমার ভিডিও টিডিও সহ অনেক কিছু চলে আসছে। তো এখানে কিন্তু বইতে তো আর ভিডিও দেওয়া সম্ভব না। তো এই মানে তোমার এই ইন্টারাকশনটা খুব ভালো হয়। সেক্টর কঠিন কিছু না, একটু পড়বা, এবং এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ। আচ্ছা, ডকুমেন্টেশনে ইন জেনারেল যেটা বলি সেটা হচ্ছে যে কিছু রিকোয়ারমেন্ট আছে। দেখো, ডকুমেন্টেশন যখন তুমি করবা তখন আসলে কি কি থাকতে হবে, সেটা হচ্ছে এই যে যারা টিম মেম্বার যারা আছে, ডিজাইনার, ডেভেলপার, অ্যানালিস্ট, বা অ্যাডমিন, ডিবি, ডাটাবেস নিয়ে যারা কাজ করবে, যারা যারাই করবে না কেন, তারা যাতে এটা এটা মানে সবাই কন্ট্রিবিউট করবে এখানে, এবং কেউ চলে গেলে অন্যজন এসে কিন্তু সে সেই জায়গা থেকে আবার শুরু করতে পারবে। তো সবার মধ্যে যাতে একটা কমিউনিকেশনটা ঠিকঠাক মতো থাকে, এটা এনশিওর করতে হবে। প্লাস আরেকটা ইম্পর্টেন্ট ইউজেস হচ্ছে ডকুমেন্টেশনের, সেটা হলো মেনটেনেন্সের ক্ষেত্রে। ধরো ডেভেলপমেন্ট শেষ, কোড টোড করা শেষ, টেস্ট টেস্ট করা শেষ, মানুষজন ইউজ করতেছে, এখন ইউজ করতে যে দেখা গেল একটা সমস্যা বের হলো, তো তখন তো নাই, ডেভেলপার কেউ নাই, তো সব তো চলে গেছে, বা ধরো দুই একজন আছে, বা ওই কোম্পানি নাই, কোম্পানি ধরো উঠে গেছে, তখন কি হবে? তখন হচ্ছে তারা এই ডকুমেন্ট গুলা হচ্ছে বের করে তখন তারা তাদের প্রবলেম সলভ করার ট্রাই করবে। যদি ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে তো আসলে কোনো হোপ নাই যে কিছু করতে পারবা। Okay? তারপরে বিভিন্ন ম্যানেজমেন্টাল কাজের জন্য ডকুমেন্টেশন দরকার। তারপরে যে ইউজার বা অ্যাডমিন তারা কিভাবে কাজ করবে সেগুলা হচ্ছে ইয়ে করে ডকুমেন্টেশনের মধ্যে থাকতে হবে। আচ্ছা, শুরুতে বললাম যে ডকুমেন্টেশন কিন্তু একেবারে আমাদের প্ল্যানিং স্টেজ থেকে শুরু হয়, ছোট ছোট ডকুমেন্ট আস্তে আস্তে হতে থাকে। So, এমন না যে আমার কোড লিখে কোড ডকুমেন্টেশন ইজ এ পার্ট, তুমি কোড কিভাবে করতেছো, সেটা হচ্ছে একটা পার্ট ডকুমেন্টেশন। বাট পুরো যদি তুমি ডকুমেন্টেশন বলো, একদম প্ল্যানিং থেকে শুরু করে টেস্টিং এর যে ডকুমেন্টেশন সেগুলোও থাকতে হয়, যে তুমি কিভাবে টেস্ট করছো, তোমার টেস্ট কেস গুলো কি ছিল,
ইনপুট কি ছিল, আউটপুট কি ছিল, আর কি রকম দেখাইছে, সবকিছুই কিন্তু তোমার আলটিমেটলি ডকুমেন্ট করে রাখতে হবে। সো ইটস নট অনলি দ্যাট ডেভেলপমেন্টের পরে করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ইউজার ম্যানুয়াল, এটা ইউজুয়ালি কোড শেষ হয়ে গেলে, কোডিং বা ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে তখন হচ্ছে তারা ইউজার ম্যানুয়ালটা বানায়। আচ্ছা, ওই সিমিলারলি ওই ওই যে দুই টাইপের ডকুমেন্টেশন বললাম, ওইটারই একটু ভালো নাম হচ্ছে প্রসেস ডকুমেন্ট, প্রোডাক্ট ডকুমেন্ট। আচ্ছা, প্রসেস ডকুমেন্টে হচ্ছে ওই যে শুরুর দিকের জিনিসগুলা থাকে। শুরুর দিকে মানে হচ্ছে প্ল্যানিং এ কি কি ছিল, ওই যে আমরা কস্ট ম্যানেজমেন্ট, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করছিলাম, আরওআই, বিইপি, ফিজিবিলিটি স্টাডি, তারপরে স্কেজুয়াল কি হবে, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে অনেক ক্ষেত্রে, যে তুমি শুরুতে একটা প্ল্যান করো যে আমার ডেভেলপমেন্ট ডিজাইন প্রসেস 2 মাস চলবে, এটা 3 মাস, এটা 5 মাস, এটা হয়তো 470-তে করছো বা করবা, সেই জিনিসগুলো থাকে। তোমাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, আন্দাজে তুমি তো একটা ডকুমেন্ট বানাতে পারো না। যেমন আমরা ইউএমএল এর ক্ষেত্রে ডিজাইনের জন্য যেরকম করছিলাম, রিকোয়ারমেন্ট থেকে আমরা বিভিন্ন মানে ইউএমএল ডায়াগ্রাম ইউজ করে আমরা বিভিন্ন ডায়াগ্রাম তৈরি করলাম। এরকম তো তোমাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করে ডকুমেন্টেশনটা বানাতে হবে। আর প্রসেস ডকুমেন্টেশন হচ্ছে যে কি করে বলবো এটা, দাঁড়াও, এটা হচ্ছে ওই আই গেস ইন্টারনাল যে কাজগুলো হয় ডেভেলপমেন্টের জন্য, এর জন্য, তখন যে ডকুমেন্টেশন গুলো হয় ওগুলাকে বলা হচ্ছে প্রসেস ডকুমেন্টস। ওকে, যে ডিজাইন ডিসিশন গুলার উপরে একটা হচ্ছে তোমার যে লজিক্যাল ডিজাইন ছিল, ফিজিক্যাল ডিজাইন ছিল, দেন ফিজিক্যাল ডিজাইনের উপরে বেস করে যে কোডিং করা হয়, এই যে এখানে যে ডকুমেন্ট গুলা আছে এগুলা হচ্ছে তোমার এই প্রসেস ডকুমেন্টেশনের মধ্যে পড়ে। এই প্রোডাক্ট ডকুমেন্টেশন যেটা বললাম, এটাকেই হচ্ছে ওরা আসলে দুইটা ভাগে ভাগ করছে আবার। একটা হচ্ছে সিস্টেমের রিলেটেড জিনিসগুলো, আর একটা হচ্ছে ইউজারের জন্য। আচ্ছা, এবারে সিস্টেম ডকুমেন্টের আরেকটু যদি ডিটেল দেখি, সেটা হচ্ছে হাউ টু অপারেট ইট, কিভাবে সিস্টেমটা আমরা ইউজ করব। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফর ইউজার্স। সো এটা হচ্ছে ইউজার ডকুমেন্টেশন। আর সিস্টেম ডকুমেন্টেশন হচ্ছে হাউ দ্য সিস্টেম ওয়ার্কস, সিস্টেমের ইন্টারনাল জিনিসপত্র, এগুলা দিয়েই হচ্ছে সিস্টেম ডকুমেন্টেশন করা হয়। তোমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা আর্কিটেকচারাল ডিজাইন, ডিটেল ডিজাইন, সোর্স কোড, টেস্ট প্ল্যান, তারপরে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, লিস্ট অফ নন বাগস, এই সব কিছু হচ্ছে তোমার সিস্টেম ডকুমেন্টেশনের মধ্যে আসলে চলে আসে। ইউজারের কাছে শুধু থাকবে এটা অপারেট করার জন্য আসলে কি 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 করা লাগবে। এখন সেটা এন্ড ইউজার হতে পারে, অথবা যারা অ্যাডমিন থাকে তারাও তাদের জন্য হতে পারে। এখন মনে করো যে ধরো বিকাশের একটা সফটওয়্যার আছে, তাই না? বিকাশ কিভাবে ইউজ করবা এটার একটা ইউজার ম্যানুয়াল আছে, বা ওই যে কোশ্চেন অ্যান্সার দিয়ে অনেক সময় করে, যে ওরা কোশ্চেন করে, কোশ্চেন দিয়ে অ্যান্সার লিখে রাখে। আরেকটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন হচ্ছে যারা বিকাশ অ্যাপটাকে মেনটেন করে, অথবা অ্যাডমিনের জায়গায় আমরা একটু যদি ইয়েও বলি, ধরো কল সেন্টারে যারা থাকে। সো যেমন ধরো তুমি বিকাশে ফোন করে বললো যে আমার তো অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, আমি এখন কি অ্যাপটা ইউজ করে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব, এটা ইউজার জানে না। এখন কল সেন্টারে যে লোক বসা, সে তো টেকনিক্যাল কেউ না, সেও কিন্তু
তারা ধরো 2-1 মাসের ট্রেনিং নিয়ে আসছে, তাদের কাছেও কিন্তু একটা ডকুমেন্ট আছে যে এই টাইপের কোশ্চেন করলে অ্যান্সার হবে এরকম। তখন তারা তো বলবে হ্যাঁ আপনি এরকম ওই ট্যাবে যান, এখানে যে আইডি কার্ড আপলোড করেন, এটা করেন সেটা করেন, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো এই যে কল সেন্টারের যে লোকটা যে রিপ্লাইটা দিল, সেটা তো একটা ডকুমেন্ট থাকবে ওখানে, তাই না? সে ডকুমেন্ট দেখে হচ্ছে করবে। সো এটা অ্যাডমিন লেভেলেও ইউজ হতে পারে, আর ইউজার তো ইউজ করবেই। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি যেটা হয় ইউজাররা তো ইউজ করে না। আমরা কখনো ম্যানুয়ালি দেখে খুব রেয়ার কাজ করি, খুব স্পেসিফিক কিছু, সাপোজ ধরো যে ফটোশপের কথা বললাম, যারা ডিজাইন করে গ্রাফিক্স ডিজাইন, আমরা কিন্তু নর্মালি টুকটাক ডিজাইন করতে পারি, বাট তুমি যখন একটু ইনডেপথ ডিজাইন করতে যাবা, একটু ভালো কোয়ালিটি ডিজাইন করতে যাবা, তখন বিভিন্ন যে প্লাগ ইন ইউজ করা লাগে। এখন প্লাগ ইন যদি তুমি নাই জানো যে এটা কিভাবে ইউজ করে, তাই তো তুমি আর ইউজ করতে পারবা না। তখন হচ্ছে ডকুমেন্টেশন বা ম্যানুয়াল দেখে আগে শিখতে হয় যে এটা কিভাবে কাজ করে। এখন ইট ক্যান বি আই মিন টেক্সট আকারে হতে হবে এটা মনে কথা না, এটা অডিও ভিডিও হতে পারে। এখন তো তোমার ভিডিও খুব পপুলার হয়ে গেছে, তুমি ইউটিউবে যে সার্চ দাও যে কোনো কিছু, তুমি কিন্তু ওইখানে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর কিভাবে করতে হবে সব কিন্তু ডেসক্রাইব করা আছে, ভিডিও দেখানো আছে। ওকে, সো এইভাবে আস্তে আস্তে আপডেট হচ্ছে এই জিনিসগুলো। আচ্ছা, প্রোডাক্ট ডকুমেন্টেশনে ওই একই জিনিস ঘুরে ফিরে। আচ্ছা, এটা হচ্ছে আই গেস ইউজার ম্যানুয়াল, যেটা ইউজার ডকুমেন্টেশন, সেটার কথা বলা হচ্ছে এখানে। ইউজার ম্যানুয়াল, ইউজার ডকুমেন্টেশন, এখানে কি কি থাকবে? মেইনলি 5টা জিনিস থাকাই লাগবে। সেটা হচ্ছে সফটওয়্যারের একটা ডেসক্রিপশন, যে সফটওয়্যারটা কি এবং এটার ফিচার্স গুলো কি, ফাংশনাল ডেসক্রিপশন অফ দ্য সফটওয়্যার, ইনস্টলেশন ইনস্ট্রাকশন, কিভাবে ইনস্টল করতে হয়। দেখুন তো আমরা তো জানি, বিশেষ করে সিএসিআর যারা আছে, যে কোনো সফটওয়্যারে আমরা চোখ বন্ধ করে ইনস্টল করে দিতে পারি। ওকে, বাট তুমি ধরো লিনাক্সে একটা সফটওয়্যার ইনস্টল করবা, কিছু প্যাকেজ ইনস্টল করবা, তখন কিন্তু আমরা কি করি, ওই ডকুমেন্টেশনে যাই, ওখানে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর বলা আছে যে অমুক কমান্ড দাও, এটা দাও সেটা দাও, তখন হচ্ছে আমরা কিন্তু দেখে দেখে করি। দ্যাট ইনস্ট্রাকশন, যে কিভাবে ইনস্টল করব। একটা ইন্ট্রোডাক্টরি ম্যানুয়াল থাকতে পারে, রেফারেন্স ম্যানুয়াল থাকতে পারে, অ্যাডমিনদের জন্য কোনো গাইডেন্স থাকতে পারে। ওকে, সো এই জিনিসগুলা থাকতে হবে। আচ্ছা, কোয়ালিটিরও ব্যাপার আছে। একটা ডকুমেন্টেশন যখন তুমি করবা, এখন সেটাকে তুমি খুব মানে ইম্পর্টেন্স দিলা না সাপোজ, সেক্ষেত্রে সেটার কোয়ালিটি যে খুব ভালো হবে এমন কোনো কথা নেই। অনেক সফটওয়্যারে দেখবা যে ডকুমেন্টেশন নাই, ম্যানুয়ালে খুব একটা কিছু বলা টলা নাই, ওকে, সো ডকুমেন্টেশন অনেক পুয়ার ওখানে। বা অনেক জায়গাতে, যেমন মাইক্রোসফট অফিসে যেরকম, এখানে কিন্তু ভিডিও টিডিও সহ খুব গ্রাফিক্যাল জিনিসপত্র দিয়ে করা আছে, বা ফটোশপে বা এরকম বড় বড় সফটওয়্যারের জন্য করা আছে। সো ইন দ্যাট কেস দ্য কোয়ালিটি হচ্ছে খুব ভালো। তখন রিয়েল লাইফে যেটা করতে হয় আসলে, যেহেতু ডকুমেন্টেশনে একটু লেখালেখির ব্যাপার আছে, সো আমাদেরকে আসলে প্রফেশনাল মানুষজনকে হায়ার করা লাগে। ওকে, মানে আমরা এক্সপেক্ট করি যে ডেভেলপমেন্ট টিমে যারা আছে তারাই করবে। এখন আমি হচ্ছি প্রোগ্রামার, আমি হচ্ছি ডিজাইনার, আমি যে ডকুমেন্টেশন বানাবো বা সেখানে যদি কেউ একজন এক্সপার্ট এসে বানায়, তাহলে জিনিসটা আরো ইজি হবে। যেমন ধরো আমরা যে কনফারেন্স পেপার লেখি, বিদেশে কিন্তু কনফারেন্স পেপারে লেখার আলাদা লোক আছে, অর্গানাইজেশন আছে। তুমি পেপারটা লিখে তাদের কাছে পাঠাবা, তারা সেটাকে সুন্দরভাবে রেখে তারপর তোমাদেরকে দিবে। এর জন্য দেখবা যে তোমরা পেপার পাবলিশ করতে গেলে রিপ্লাই আসে এই গ্রামাটিক্যাল ভুল, কমপ্লেক্স সেন্টেন্স মেকিং খুব কমপ্লেক্স, তারপরে কি কি আরো এরকম অনেক টাইপের মিস্টেক্স থাকে।
কারণ আমরা একটা জিনিসকে একভাবে, কারণ আমরা তো নেটিভ না, ওকে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের কথা আলাদা, ওরা অবশ্যই তো আমাদের থেকে ভালো জানে ইংলিশে বিশেষ করে, বাট নর্মালি যদি তুমি চিন্তা করো সেক্ষেত্রে কিন্তু ওই এক্সপার্ট দিয়ে করাটাই হচ্ছে বেটার। সো ডকুমেন্টেশনে যেহেতু তোমার কথাবার্তা লেখালেখির ব্যাপার স্যাপার আছে, সো সেখানে বেটার হচ্ছে যে যাদের রাইটিং স্কিল ভালো সেরকম মানুষজনকে নেয়। ডকুমেন্টে কিছু স্ট্রাকচার থাকতে পারে এবং অবশ্যই একটু একটু এর আগে যেটা বলে আসছিলাম যে একটা স্ট্যান্ডার্ড যদি আমরা ফলো করতে পারি, সেই স্ট্যান্ডার্ড মানে IEEE স্ট্যান্ডার্ড আছে, এই যে IEEE স্ট্যান্ডার্ড ফর ইউজার ডকুমেন্টেশন। সে তুমি স্ট্যান্ডার্ড দেখে দেন তুমি তোমাদের মতো করে করতে পারো। ওকে, এই কভার পেজ দিতে হবে, এটা দিতে হবে, সেটা হবে, এগুলা টুকটাক জিনিসপত্র একটু পড়বা, দেখে নিবা এগুলা। যে IEEE স্ট্যান্ডার্ডের কথা বললাম, এটা হচ্ছে যে তোমার মানে ওখানে তোমার খুব সুন্দর করে সাজানো থাকে যে ফার্স্টে কি টাইপের ইনফরমেশন আসবে, তারপর তারপরে একটু স্টেপ বাই স্টেপ যে ডকুমেন্টেশন গুলা সেগুলা কিভাবে আসবে, কিভাবে থাকবে, তুমি কি টাইপের ইনফরমেশন ওখানে দিতে পারো, গ্রাফিক্যাল দিতে পারো, তুমি ফ্লো চার্ট দিয়ে দিতে পারো, বা টেক্সট লিখে দিতে পারো। সো এর জন্য আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ফলো করাটা হচ্ছে জরুরি। এই জন্য আমরা IEEE স্ট্যান্ডার্ড ফলো করি। ওকে, আবার স্ট্যান্ডার্ড আছে টেমপ্লেট, যেমন তোমার থিসিস যারা করতেছো, থিসিসের কিন্তু একটা টেমপ্লেট দেয়া আছে। সো আমরা সেই টেমপ্লেটটা নিয়ে আমরা আমাদের মতো করে করি। ওই রকম IEEE টেমপ্লেট আছে, তুমি ওইটাকে নিয়ে তুমি তোমাদের মতো করবে। অনলাইন ডকুমেন্টেশন আগেও দেখে আসছি। ওকে, ডকুমেন্টেশন প্রিপারেশন, হ্যাঁ এগুলা এগুলো পড়বা, এগুলো আসলে মানে বোঝানোর কিছু নাই আর কি, জাস্ট একটু তোমাদেরকে আইডিয়া দেয়া যে ডকুমেন্টেশন আসলে কিভাবে হয় আলটিমেটলি। এগুলো পড়বা, এখানে বোঝানোর মতো কিছু নাই। আচ্ছা, স্টোরেজের একটা ব্যাপার আছে, স্টোরেজটা নিয়ে একটু কথা বলি। এই যে ডকুমেন্টেশন গুলো যে তুমি করছো, এই ডকুমেন্টেশন গুলো তো রাখতে হবে। অবশ্যই তোমার সবচেয়ে সেফ হচ্ছে প্রিন্টেড কপি, সেটা থাকে কোম্পানির কাছে। যে তুমি যে আমার কাছে আসছো যে মেট্রো রেলের সফটওয়্যারের জন্য, মেট্রো রেলের টিকিট সিস্টেম, এটার যেই ডকুমেন্টেশন সেটা কিন্তু খুব ভালো কাগজে প্রিন্টেড করা কয়েক কপি তারা রেখে দেয়, হার্ড কপিটা থাকলো, এবং সফট কপিও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বা ক্লাউড স্টোরেজ হোক বা বিভিন্ন সাবভার্সন সফটওয়্যার আছে বা টুল আছে, CVS টুল আছে, এইসব জায়গাতে হচ্ছে আপলোড করে রাখে। গিটহাবও কিন্তু আ কাইন্ড অফ স্টোরেজ। গিটহাবে আমরা কোড টোড রাখি, ওখানে তুমি ডকুমেন্টেশন রাখতে পারো, যে ডকুমেন্টেশন ভার্সন 1, তারপরে ভার্সন 2, ভার্সন 3, এইভাবে করেও কিন্তু তুমি গিটহাবেও কিন্তু ডকুমেন্ট থাকতে পারে। বাট এখানে এটা তোমার মাল্টিপল জায়গাতে রেখে দেওয়া হয় সাধারণত, যে এক জায়গাতে সাপোজ কোনো যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে যে সমস্যা হবে। এর জন্য এরকম বিভিন্ন অনলাইন ফ্রি টুলস আছে, ওই টুলস গুলো হচ্ছে ইউজ করা হয়। ওকে, ওকে, এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টেশন রিলেটেড কথাবার্তা। সো যদি একটু সামারি করি, সো মেইনলি আমাদের এখানে ফোকাস রাখতে হবে যে টাইপস অফ ডকুমেন্টেশন। আমরা যে বিভিন্ন টাইপের ডকুমেন্ট, মেইনলি হচ্ছে সিস্টেম ডকুমেন্টেশন
আর ইউজার ডকুমেন্টেশন দেখলাম, এবং এগুলার বিভিন্ন প্রপার্টিজ দেখলাম যে ভিতরে কি থাকতে হবে না থাকতে হবে। এরপরে আবার কি দেখলাম, প্রোডাক্ট ডকুমেন্টেশন আর প্রসেস ডকুমেন্টেশন। ওকে, এই যে ডিফারেন্ট টাইপস গুলো দেখলাম, এইগুলো একটু তোমরা গো থ্রু করবা। হ্যাঁ, কোনটা কি, কোনটাতে কি কাজ হয় না হয়, এসেট্রা এসেট্রা, এই ইনফরমেশন গুলো হচ্ছে তোমরা এখানে দেখবা। ওকে, এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টেশন রিলেটেড কথাবার্তা। যদিও খুব বোরিং থিওরিটিক্যাল কথা, এটা ঠিক আছে, বাট এগুলো জানতে হবে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট জাস্ট ডাজন্ট মিন দ্যাট শুধু কোডিং করা, যেটা তোমরা দেখে আসছো বা ল্যাবে করতেছো। ওকে, এবং এর আগেও যেটা দেখালাম যে কোডিং আসলে কিছুই না, তোমাকে সবকিছু জাস্ট মানে মুখে তুলে দেয়া হয়, তোমার কাজ হচ্ছে এখন চা বানায় খাওয়া, আর কিছু না। ওকে, বাট রিয়েল লাইফ ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দিস। আমরা বইতে যে কথা বলি, দিস আর লাইক আইডিয়াল কেস, বাট সফটওয়্যার কোম্পানিতে তারা ওই যে এখন যেরকম এক্সপি ইউজ হয়, অ্যাজাইল ইউজ হচ্ছে। সো অ্যাজাইলের যদি কোনো সফটওয়্যার ডেভেলপ করো অ্যাজাইল বা ডেভঅপসে, সেই ক্ষেত্রে হয়তো ডকুমেন্টেশন রাখাটা পসিবল। বাট তুমি যদি এক্সপি ইউজ করো, এক্সট্রিম প্রোগ্রামিং টাইপের ইউজ করো, ওইখানে ডকুমেন্টেশনের কোনো নাম ধারের কাছেও নেই। ওরা ধরো 3 মাসে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলবে, তো সেখানে ডকুমেন্টেশনের কোনো কাজই হয় না আলটিমেটলি। বাট এই ডকুমেন্টেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর ইউজার্স এবং ইন্টারনাল, যেটা বললাম যে প্রোডাক্ট বা সিস্টেম ডকুমেন্টেশন, যেটা এটার আরো কিছু ইউজেস আছে। যেমন ধরো তুমি তো সিমিলার কাইন্ড অফ ওয়ার্ক করতেছো, মানে এজ এ সফটওয়্যার কোম্পানি। তুমি ধরো একটা কোম্পানির একটা ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছো, এখন দেখা যাচ্ছে কি যে আরেকটা কোম্পানি থেকে আসছে সিমিলার কাইন্ড অফ একটা ম্যানেজমেন্ট সিস্টেম বানানো। তো তখন কিন্তু তুমি আগের যে সিস্টেমটা তোমরা বানালা, সেটা ডকুমেন্টেশন নিয়েই কিন্তু তুমি কাজ চালাই যেতে পারো। তোমাকে নতুন করে একেবারে স্ক্র্যাচ থেকে হয়তো করা লাগবে না। তো এসব কাজের জন্য ডকুমেন্টেশন জরুরি। এবং অনেক ক্ষেত্রে দেখবা জবে ডকুমেন্টেশন রাইটিং বা এইরকম জবও থাকে, দেখি তো বিডি জবসে দেখি একটু। আর তোমাদের কোশ্চেন দেখলে বলো, আমার আরেকটা টপিক একটু শুরু করবো আজকে, তাহলে সময় আছে যেহেতু। বললাম যেখান থেকে আমাদের শর্টকাট কোশ্চেন আসবে, ছোটখাটো কোশ্চেন। আমার এটা দিয়ে দেওয়াটা ঠিক হয়নি। না, হয়তো ডিরেক্টলি এভাবে থাকবে না, বাট ওই জব রেসপন্সিবিলিটির ভিতরে দেখবা যে থাকে যে ডকুমেন্টেশন বা রাইটিং এরিয়া থাকতে হবে। এইভাবে পাবো না। ওকে, বলো ডকুমেন্টেশন রিলেটেড কোনো কথাবার্তা আছে কিনা। ওকে, নাই মনে হচ্ছে। তো তোমরা যেটা করবে, জাস্ট স্লাইড গুলো একটু গো থ্রু করলেই হবে। এখানে এখানে তো বোঝানোর কিছু নেই, জাস্ট একটু স্লাইড গুলো গো থ্রু করে একটু আইডিয়া দিলাম। ওকে, সো ডকুমেন্টেশন থেকে এখন আমরা আসি একটু ডিপ্লয়মেন্ট নিয়ে কথা বলি। সো ডকুমেন্টেশন কিন্তু বললাম যে এটা লাইফ লং প্রসিডিউর। লাইফ লং মানে হচ্ছে, লাইফ লং বলতে বোঝাচ্ছি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একেবারে ইনিশিয়াল প্ল্যানিং থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত। ডিপ্লয়মেন্ট কিন্তু শেষ না আলটিমেটলি। আমরা কি মনে করি যে কোড করা শেষ, তাহলে কোড শেষ না, এটার পরে টেস্টিং আছে এবং মেনটেনেন্সের একটা ব্যাপার আছে। ইউজুয়ালি যেটা হয়, ধরো তুমি আসছো আমার কাছে, বা ধরো মেট্রো রেলের বললাম যে মেট্রো রেলের যারা টিকিটিং সিস্টেম সফটওয়্যারটা বানাচ্ছে, ধরো এটার
লেন্থ হচ্ছে 2 ইয়ার্স। সো 2 ইয়ার্স মিনস এটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রসিডিউর, যে কোড ডেভেলপ করা হবে। তারপরে দেখা যায় কি এখানে ধরো 2 মান্থস রাখলো হচ্ছে ফর ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট মানে ইনস্টল করা সহজ বাংলায়, যে তুমি সিস্টেমটাতে বানালা, সিস্টেমটাতে যারা ইউজ করবে তাদের মেশিনে জিনিসগুলোকে ডিপ্লয় করবে। ওকে, পরে ধরো এরকম 6 মান্থ থাকে একটা ধরো মেইনটেনেন্সের জন্য। এবং এর মধ্যে কিন্তু অনেক কাজ হয়, অনেক কাজ হয়, সেটা পরে দেখবো কি কি কাজ হয়। So, এই যে কাজগুলা হচ্ছে এইগুলোর জন্য আমার একটা ম্যানেজমেন্ট লাগবে। তোমরা হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্টের নাম শুনছো বা যারা 470 করছো। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে কাজগুলা হয় সেগুলা কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে হয়। প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে অনেকজন লোক থাকে, তারা কিন্তু এই কাজগুলা করে। সে তোমাকে আসলে ম্যানেজ করতে হবে পুরোটা। সেম ভাবে আফটার ডেভেলপমেন্ট যে কাজগুলো হয় সেখানেও কিন্তু আমার ম্যানেজমেন্টের দরকার হয়। ওটাকে বলা হয় রিলিজ ম্যানেজমেন্ট। রিলিজ ম্যানেজমেন্ট। আমরা একটু ডিপ্লয়মেন্ট নিয়ে একটু কথা বলি। ডিপ্লয়মেন্ট হচ্ছে ধরো যদি একটা ওয়েব বেস সিস্টেম হয়, সো ওয়েব বেস সিস্টেমে কিভাবে ডিপ্লয় করতে হয়, এটা আমি একটা হোস্টিং কিনলাম, আমি হোস্টিং এ আপলোড করে দিলাম, সিস্টেমটা আপলোড করে আমি লাইভ করে দিলাম। এটা ওয়ান কাইন্ড অফ ডিপ্লয়মেন্ট। আর ধরো এই যে মাইক্রোসফট ওয়ার্ড, আমরা কি করলাম যে দোকান থেকে মাইক্রোসফটের সিডি কিনে নিয়ে আসলাম, সিডি কিনে এনে আমার পিসিতে ইনস্টল করলাম। অথবা তুমি চুরি করে টরেন্ট থেকে হচ্ছে ডাউনলোড করে তোমার পিসিতে ইনস্টল করলাম। সো দিস ইজ থেফট। আমাদের কাছে এটা কোনো ব্যাপার না, একটা সিডি কিনে এনে 100 জন চালাচ্ছি, কোনো সমস্যা। এমনকি আমাদের অফিসে ইউনিভার্সিটিতেই তো তোমার আমরা সব পাইরেটেড সফটওয়্যার ইউজ করি। ওকে, বাট তোমাকে বেটার সবচেয়ে হচ্ছে যে তুমি সিডি কিনে করবা, সিরিয়াল কিটি দিয়ে করবা। এখন ক্র্যাক ট্র্যাক চলে আসছে, যাই হোক। তো এই হচ্ছে একটা অপশন। আরেকটা ওয়ে হচ্ছে ধরো যে মেট্রো রেলের যতগুলো স্টেশন আছে, ধরো 20টা স্টেশন আছে, তো 20টা স্টেশনে যে কোম্পানিটা সফটওয়্যারটা বানালো সে 20টা স্টেশনে যে ফিজিক্যালি যে তারা সফটওয়্যারটা ইনস্টল করে দিয়ে আসবে, এরকমও হতে পারে। ওকে, আমরা যদিও 2 নম্বর পার্টটা ইউজ করি, যে আমার কাছে এক্সি ফাইল আছে বা সিডি আছে, ওগুলাকে আমি ইনস্টল করে আমি ইউজ করা শুরু করলাম। বাট যখন তুমি একটা প্রাইভেট সফটওয়্যার বানাচ্ছ বা কোন একটা অর্গানাইজেশনের জন্য বানাচ্ছ, তখন যেটা হতে পারে যে তখন তোমাকে যে সফটওয়্যারটা ইনস্টল করে দিয়ে আসতে লাগবে, বা তুমি তাদেরকে ম্যানুয়াল সিডি বা এগুলো দিয়ে দিলা, তারা ইনস্টল করে নিল। মানে নট পাবলিক, প্রাইভেট সফটওয়্যার। ওকে, সো এই যে প্রসিডিউরটা, এটাকে বলা হচ্ছে ডিপ্লয়মেন্ট। ওকে, সো দিস ইজ আ পোস্ট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তোমার ডেভেলপ করা হয়ে গেছে, সব কাজটা শেষ, টেস্টিংও ধরে নাও যে আমরা করে ফেলছি। এখন হচ্ছে ইউজারের কাছে, ইউজার এন্ডে এখন ডিপ্লয় করবো। এখন ডিপ্লয় করতে গেলে অনেক কিছু কাজ করা লাগে। তোমার কনফিগার করার ব্যাপার থাকে, রিলিজ থাকে। রিলিজ মিনস হচ্ছে, বা ভার্সনিংও বলতে পারি, যে রিলিজ 1.1, তারপরে ধরো রিলিজ কিছু চেঞ্জেস করে রিলিজ 1.2 আসলো, অথবা ভার্সনও বলতে পারো, বিল্ড বলতে পারো, ওই ঘুরে ফিরে অনেকটা একই রকম। তারপর হচ্ছে কিভাবে ইনস্টল করব, কিভাবে আপডেট করব, অ্যাডাপ্ট করব, কিভাবে রিকনফিগার করব, কিভাবে আনইনস্টল করব, এই যে টাস্কগুলো, বা আমরা যদি প্রসেস চিন্তা করি এগুলো, বা অ্যাক্টিভিটি চিন্তা করি, তো এগুলো হচ্ছে সবই ডিপ্লয়মেন্টের মধ্যে পড়ে।
এখন ধরো তুমি মাইক্রোসফট অফিস ইনস্টল করলা, সো এটা আসলে ওরা এমন ভাবে করে রাখছে যে এটা অটোমেটিকলি কিন্তু কনফিগ হয়ে ইনস্টল হয়ে যায়, আনইনস্টল করার জন্য থাকে। সো উইন্ডোজের সফটওয়্যার গুলো কিন্তু ডিপ্লয় করা ইজি। এখন তুমি যদি লিনাক্সের কিছু করতে চাও তখন কিন্তু এটা খুব একটা সহজ না। তোমাকে কমান্ড লিখতে হবে, কনফিগার করতে হবে, পাথ সেট করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এইসব হ্যাঁ করে তারপর কিন্তু করা লাগে। সো ফর দ্যাট কেস এই তোমার এটা কিন্তু সব ওই ডকুমেন্টেশনের মধ্যে থাকবে যে তুমি কিভাবে কনফিগার করবা, কিভাবে ইনস্টল করবা, আপডেট করবা, এই কাজগুলো কিন্তু তুমি ডকুমেন্টেশন করে ফেলছো। সো এটা হয়তো ইউজার বসে বসে সে নিজে নিজে করবে। আর যদি প্রাইভেট কেস হয়, ইন কেস সফটওয়্যার কোম্পানি থেকে লোকজন এসে তোমার পিসিতে এটা করে দিয়ে যাবে। এটা ওইটাকে বলা হয় ফুট অ্যান্ড হ্যান্ড মডেল। একটা লোক আসবে, ধরো আমাদের ব্যাকে ফ্যাকাল্টিদের পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল থাকবে, তখন কি হবে, ওই কোম্পানি থেকে একটা লোক আসবে, সে প্রত্যেক ফ্যাকাল্টির রুমে রুমে যেয়ে সফটওয়্যারটা ইনস্টল করে দিয়ে আসবে। বাট এটা মানে এখন সিএসসি ডিপার্টমেন্টে আসছে বলে তোমার কাছে মনে হচ্ছে এটা কি দরকার, এদের কাছে সিডি দিয়ে দিলেই তো হয়, আমরা পারি। অন্য ডিপার্টমেন্টে যাক, ওই যে বিল এমএনএস ডিপার্টমেন্টে যাক, তারা কিন্তু ওইভাবে ইনস্টল করতে পারবে না। তাদের জন্য তখন ফুট অ্যান্ড হ্যান্ড মডেল লাগবে। আরেকটা হচ্ছে সেলফ সার্ভিস, যে এন্ড ইউজাররা নিজেরাই বসে বসে করলো। তো এখানে কস্টিং এর কথা যদি চিন্তা করো, দিস ইজ চিপ। এখন যদি তুমি ফুট অ্যান্ড হ্যান্ড মডেল চিন্তা করো, যে একটা লোক আসবে, সে সারাদিন বসে মানুষের পিসিতে সব সফটওয়্যার ইনস্টল করবে কয়েকদিন ধরে, সো সেখানে তোমার টাইম লাগতেছে, তোমার কস্টিং বেড়ে যাচ্ছে। তো ইউজুয়ালি ছোটখাটো সিস্টেমের ক্ষেত্রে, মানে ছোট কোম্পানি, ধরো 10টা 5টা পিসিতে সফটওয়্যারটা ইউজ হবে, ইন দ্যাট কেস ফাইন। বাট বড় সড়ো কিছু হলে সেখানে কি তোমার এটা বা বড় বড় যত সফটওয়্যার আছে, মনে করো তোমার ধরো ইক্লিপস, নেটবিনস, তাই না, মাইক্রোসফট অফিস, বা আমরা যেসব গেমের কথাও বলি, গেমও কাইন্ড অফ সফটওয়্যার। ওকে, বিভিন্ন অ্যান্টিভাইরাস যাই কিছু আসলে ইউজ করি না, এখন সবই কিন্তু সেলফ সার্ভিস মডেল। ওকে, শুধু আমরা ইনস্টল করি, যদি না পারি তখন ওই যে ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালে যেয়ে দেখি যে কি কি ভুল আছে, ভুল করছি। আর যদি কোনো ইরর দেয়, ওই ইরর কোড লিখে অনলাইনে সার্চ দিই, এরকম তুমি সব পেয়ে যাও যে কি সমস্যা। আচ্ছা, একটা গ্রাফ দেখাই, সেটা হলো ডিপ্লয়মেন্ট যখন করে, যদি তোমার এমন হয় যে না একদম নিউ সিস্টেম, আগেই মনে করো আমাদের কোম্পানিতে কোনো সিস্টেম আমরা কখনো কেউ ইউজ করিনি, তো সেখানে তো আর কিছু করার নেই, সেখানে সরাসরি যে নতুন সিস্টেম ইউজ হয়। বাট যদি এমন হয় যে অলরেডি আমার একটা এক্সিস্টিং সিস্টেম আছে, বাট ওটা ধরো পুরনো বা অনেক ইরর, এর জন্য আমি নতুন করে আবার বানালাম। ওকে, এখন সেই ক্ষেত্রে যেটা হবে, তুমি এমন না যে হঠাৎ করে পুরনো সিস্টেম বাদ দিয়ে নতুন সিস্টেম তৈরি করে ফেললাম। এটা করা যায়, এটাকে বলে ডাইরেক্ট ডিপ্লয়মেন্ট, তাও একটু সময় রাখে। যেমন উপরের ছবিটা যদি দেখো, ওল্ড সিস্টেম এটা ধরো অপারেশনে আছে, সো তার কিছুদিন আগে, ধরো যে 2 সপ্তাহ আগে থেকে আমি নতুন সিস্টেমটা ডিপ্লয় করে কনফিগার করি, কিন্তু ফর শর্ট অ্যামাউন্ট অফ টাইম করে, তখন নিউ সিস্টেমটা কাজ করা শুরু করে দিই। যখন দেখি যে কনফিগার করা হয়ে গেছে, তখন আমি নিউ সিস্টেমে চলে যাই, যেটাকে বলে ডাইরেক্ট ডিপ্লয়মেন্ট। আরেকটা হচ্ছে প্যারালাল ডিপ্লয়মেন্ট। প্যারালাল ডিপ্লয়মেন্ট মিনস ওল্ডটা তো আছেই, আমরা একটা টাইম, একটা লং পিরিয়ড অফ টাইম, যেমন উপরে যেটা দেখতেছে ডাইরেক্টে কিন্তু আমি অল্প সময় রাখছিলাম কনফিগার করার জন্য, বাট প্যারালালে হচ্ছে এখানে আমরা একটা লং টাইম ধরে এটা ইউজ করি, মানে ওল্ড এর পাশাপাশি
নতুনটাও তোমার চলতে থাকে। ধরো 2-3 মাস চললো, 2-3 মাস চলে চলে তারপরে দেখা যাচ্ছে কি তোমার তারপরে হচ্ছে তুমি পুরনটাকে বাদ দিয়ে তারপরে নতুনটাতে আসলা, এরকম হতে পারে। তো এটাকে বলা হয় প্যারালাল ডিপ্লয়মেন্ট। আরেকটা আছে, সেটা হচ্ছে ফেজ ডিপ্লয়মেন্ট। ফেজ মানে হচ্ছে তুমি ফেজ বাই ফেজ ডিপ্লয় করবা। মানে তুমি এমন না যে পুরোনো সিস্টেমটা যেটা অলরেডি চলতেছে ওটাকে সরাসরি বাদ দিয়ে দিবা একবারে। তো তুমি কিছু ধরো যে এখানে ফেজ 1 ডিপ্লয় করলা, তো নিউ সিস্টেমের ফেজ 1 তখন কাজ করতেছে। ওকে, ওখানে তুমি ধরো যে তুমি সিস্টেমটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারো, পুরোনো সিস্টেমটা ধরো এ বি সি। ওকে, সো এটা চলতেছে, তো তুমি ফেজ 1টা ডিপ্লয় করে দিলা। তারপরে ধরো যে আবার কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পরে এই যে বিটা চলতেছে, সো বি এর জন্য তুমি ফেজ 2টাও আস্তে আস্তে করলা। সো দিস ইজ হাইব্রিড মডেল। হাইব্রিড মানে হচ্ছে যে একটু আগে দেখলাম আমরা ডাইরেক্ট এবং প্যারালালে মিক্স আপ করে তুমি ফেজ বাই ফেজ, এই যে তোমার ফেজ 3 ফেজ 2 ডিপ্লয় করে তুমি টেস্ট করে দেখলা ঠিকঠাক আছে। ওকে, সেইভাবে তুমি ফেজ বাই ফেজ ডিপ্লয় করে করে যখন আমার মোটামুটি সব ফেজগুলা কমপ্লিট হয়ে গেল, তখন হচ্ছে আমি ফাইনাল পুরোনো সিস্টেম তখন বাদ। ওকে, এইভাবেও করা যায়। এইভাবে করে কখন, যেটা হচ্ছে যে কখন কোনটা করবা আসলে, কথা হচ্ছে এটা। ওকে, এখন যদি আমার এমন হয় যে না, ধরো আমার ডেটা ব্যাকআপ টেকআপ করতে হবে বা বিভিন্ন কিছু কনফিগার করা দরকার, এটার জন্য সময় লাগবে, সো ইন দ্যাট কেস প্যারালালটা হচ্ছে ভালো। যে তুমি আসলে হুট করে নতুন সিস্টেম থেকে পুরোনো সিস্টেম থেকে নতুন সিস্টেমে আসলা না, একটু স্লোলি আসলা। আরেকটা হচ্ছে ধরো যে তোমার ওরকম কিছু একটু নাই, কনফিগার করা, ডেটা ব্যাকআপ বা ট্রেনিং এর ব্যাপার আছে। যারা পুরোনো সিস্টেম একরকম ছিল, নতুন সিস্টেম আরেক রকম, সো যারা ইউজার থাকবে তাদেরকে তো শেখাতে হবে জিনিসটা। সেগুলো যদি না থাকে, সো ইন দ্যাট কেস দেখা যাচ্ছে কি যে আমরা ডাইরেক্ট ডিপ্লয়মেন্টে চলে আসতে পারি। যে যারা ইউজার তারা অলরেডি ট্রেন্ড অর এক্সপার্ট, যেমন ধর আমরা সিএসসির মানুষজন, আমরা ধরো যে আজকে মাইক্রোসফট ওয়ার্ড একরকম ইউজ করি, কালকে যদি দেখা যায় নতুন মাইক্রোসফট ওয়ার্ড 2023 আসছে, একেবারে নতুন, না হলে আমাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না, আমরা ইউজ করতে পারবো। বাট আদার্স মানুষের জন্য তারা দেখা যাবে কি ডাইরেক্ট চেঞ্জটা তারা নিতে পারবে না, সো তাদেরকে তখন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করতে হবে। সো ইন দ্যাট কেস তারা প্যারালাল ডিপ্লয়মেন্ট করতে পারে। আরেকটা হচ্ছে যে তুমি ফেজ আকারে করলা, যে আজকে কিছু ফিচার দিয়ে তুমি ডিপ্লয় করলা, আবার মাসখানেক পরে আবার কিছু ফিচার দিয়ে ডিপ্লয় করলা, এইভাবে করে করে তুমি করতে পারো। ওকে, ইনক্রিমেন্ট, এখানে কিছু জিনিসপত্র আছে, এগুলো একটু বলবো যে তোমার ডিপ্লয়মেন্টের মধ্যে কি করে, যেমন বিভিন্ন আপডেট করে। তুমি ধরো ডিপ্লয় করছো, ওকে, দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ পরে আপডেট করা লাগতেছে, বা নতুন একটা ভার্সন আসছে, ওকে, বা নতুন কোনো সিকিউরিটি আপডেট আসছে, লাইসেন্স চেকিং এর ব্যাপার আছে, লাইসেন্সিং এর ব্যাপার আছে। ধরো তুমি ফার্স্টে ট্রায়াল ভার্সন ইউজ করছো 1 মাস, এখন তো তুমি সিস্টেম ইউজ করতে পারবে না। যেমন অনেক সময় দেখবে আমাদের ওয়ার্ড কিন্তু বন্ধ হয়ে যায়, তুমি ওয়ার্ডে কাজ করতে পারবে না কারণ তোমার লাইসেন্স শেষ। ওকে, সেই রকম অনেক অ্যাক্টিভিটিস আছে, যে অটোমেটিক ইনস্টলেশন, সেন্ট্রালাইজ ইনভেন্টরি, সিকিউরিটি, স্কেলেবিলিটি, সাপোর্ট, সামথিং সামথিং। সো এগুলো জাস্ট একটু গো থ্রু করবা। আচ্ছা, শেষ প্রায় আমাদের এই কথাটা। আচ্ছা, এখন যদি লাইফ সাইকেল চিন্তা করি,
যে ডিপ্লয়মেন্ট তো এমন না যে তুমি কপি পেস্ট করলা ডিপ্লয় হয়ে গেল, হয় অনেক ক্ষেত্রে, বাট জেনারেলি হয় না। সো এইখানে প্রডিউসার যে আছে বা যে কোম্পানি অর্গানাইজেশন, তাদের কাজ শুধু সফটওয়্যারটা রিলিজ করে দেয়া, ধরো রিলিজ করে তারপর তারা রিটায়ার করে, এরকম কথা। আর সকল কাজ কিন্তু করতে হয় কাস্টমার এন্ডে। কি কাজ করতে হয়, যেমন ধরো তুমি ইনস্টল করবা, অ্যাক্টিভ করবা, কনফিগ করবা, তারপরে আবার তুমি ডিঅ্যাক্টিভ করতে পারো, তুমি রিকনফিগ করতে পারো, রিমুভ করতে পারো, আনইনস্টল করতে পারো। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে তোমার কাস্টমার সাইডে হয়ে থাকে। ওকে, সো এগুলো কিন্তু সবই আমরা আগে দেখে আসছিলাম, এগুলো কিন্তু সবই ডিপ্লয়মেন্টের মধ্যে পড়ে। বাট আলটিমেটলি যদি আমরা লাইফ সাইকেল চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে তোমার এইভাবে আমরা লাইফ সাইকেলটাকে চিন্তা করতে পারি। সবগুলো আসবে না, যেমন ধরো তুমি ইনস্টল করবা, অ্যাক্টিভেট করবা, তারপরে কনফিগ করবা, তারপরে আপডেট থাকতে পারে, তারপরে তুমি চাইলে আনইনস্টল করতে পারো। তো এটাই হচ্ছে তোমার একটা ডিপ্লয়মেন্টের লাইফ সাইকেল যদি চিন্তা করো, যে ডিপ্লয়মেন্টটা শুরু হচ্ছে কখন থেকে আর শেষ হচ্ছে কোনখানে, এটাই হচ্ছে সফটওয়্যার ডিপ্লয়মেন্টের লাইফ সাইকেল। আচ্ছা, অনেক চ্যালেঞ্জ আছে ডিপ্লয়মেন্ট করার ক্ষেত্রে। সেটা হলো অনেক সময় আপডেট হয় না, বা ইনস্টল হচ্ছে না ঠিকঠাক মতো, বা যে লাইব্রেরিগুলো থাকার কথা, বিশেষ করে উবুন্টু লিনাক্সে যেটা হয়, তোমার উইন্ডোজে যেটা হয় যে ওরা না থাকলে নিজে থেকে এগুলো ইনস্টল করে নেয়। বাট উবুন্টু বা লিনাক্সে কিন্তু দেখবা যে তোমার দেখা যায় যে ডিপেন্ডেন্সিস থাকে, অমুক লাইব্রেরি লাগবে, সেটা লাগবে, পাথ সেট করা নাই, এটা সেট করা নাই, সো দ্যাট ইজ ডিফিকাল্ট। উইন্ডোজেও হয় অনেক ক্ষেত্রে, উইন্ডোজেও কিন্তু এরকম ইনস্টল করার সময় অনেক ইরর হয়, যে সাপোজ হার্ডওয়্যার নাই, তুমি একটা গেম ইনস্টল করতেছো, বলবে যে হার্ডওয়্যার হচ্ছে না, সো ইরর দেখাবে তোমাকে আলটিমেটলি। ওকে, এবং ফুললি অটোমেট করাও দেখা যায় যে ডিফিকাল্ট, কারণ এক একটা পিসির স্পেসিফিকেশন এক এক রকম। যদিও অনেক ক্ষেত্রে তোমার অটোমেটেড করা থাকে, যেমন ধরো যে কোনো একটা, ধরো একটা সিকিউরিটি আপডেট আসলো, এবং সেটা হয়তো তোমার পিসিতে একরকম, অন্যজনের পিসিতে ধরো ওইটা নাই, ধরো অন্য ভার্সন আছে, সো তার কিন্তু শুধু ভার্সন আপডেট করলে হয়ে যাচ্ছে, আর আমার পিসিতে নাই ওইটা, তাহলে আমাকে ফুল ইনস্টল করতে হবে। ওকে, সো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো কিন্তু বেশ চ্যালেঞ্জিং। রিমুভ করা, উইন্ডোজেও কিন্তু আই গেস রিমুভ করাটা ইজি, লিনাক্সে কিন্তু রিমুভ করাটা একটু ডিফিকাল্ট। ওকে, সো দেখা যায় অনেক সময় তুমি রিমুভ করতে গেলে ডিপেন্ডেন্সি সহ রিমুভ হয়ে যেতে পারে, বা তুমি চাও যে না ডিপেন্ডেন্সি গুলো থাকুক, বাকিগুলো রিমুভ হয়ে যাক, মানে কন্টেন্ট রিমুভ হয়ে যাক, এভাবে হতে পারে। সো ইত্যাদি অনেক জিনিসপত্র থাকে এদের চ্যালেঞ্জ হিসেবে। পসিবল সলিউশন হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশন, রোবোকপি, রোবোকপ এরকম রোবাস্ট কপি এভাবে করে রাখতে পারে, বা থার্ড পার্টি কেউ থাকবে যারা হচ্ছে এরকম প্রবলেমের সলিউশন দেয়। যেমন হচ্ছে সাপোজ ডকুমেন্টেশনে, যে তুমি ডকুমেন্টেশন তৈরি করে ওই কোম্পানিকে দিবা, থার্ড পার্টিকে, তারা সেটাকে সুন্দর করে সাজায় গুছায় ইউজার ফ্রেন্ডলি করে জিনিসটাকে কনভার্ট করে দিবে। ওকে, সো এরকম তোমার থার্ড পার্টি থাকতে পারে যারা এরকম কোনো সমস্যা হলে তারা সেখানে সাপোর্ট দিতে পারে। আর সবচেয়ে ভালো উপায়, ঝামেলাহীন উপায়, ওপেন সোর্স করে দেওয়া, যা খুশি করো তোমরা, আমাদের কোনো মাথা ব্যথা নাই, যেই প্রবলেম হোক না হোক তুমি ঠিক করো। ওকে, আচ্ছা, আর ফাইনালি ভার্সনিং তোমরা জানো, আমরা বেটা ভার্সনের নাম খুব শুনছি, যে কোনো সফটওয়্যার বা সিস্টেম লাইভ করার আগে, মার্কেটে ছাড়ার আগে তারা বেটা ভার্সন ছাড়ে। ধরো উইন্ডোজ 11-এরও কিন্তু একটা বেটা ভার্সন বা অনেকগুলো ভার্সনই ছিল, ডেভেলপার ভার্সন অনেক সময় বলে।
সো এটা হচ্ছে ওরা ছেড়ে দেয়, মানুষজন মাসখানেক ইউজ করে যে ওরা যে লগ গুলা কালেক্ট করে যে কি কি ইরর হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে, ফিডব্যাক গুলা নেয়, নিয়ে সেই অনুযায়ী যদি কোনো চেঞ্জেস আসে চেঞ্জেস গুলা করে ফাইনাল যে ভার্সনটা দেয় ওইটা হচ্ছে প্রোডাকশন ভার্সন। তো প্রোডাকশনের আগে যে আলফা বিটা গামা ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3 যাই থাকুক না কেন, ওগুলা হচ্ছে তোমার মানে নট ফাইনাল ভার্সন। ওরা টেস্টিং পারপাসে এরকম বিভিন্ন ভার্সন ছাড়ে, দেন আলটিমেটলি সব ভার্সন থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে এই প্রোডাকশন ভার্সনটা ক্রিয়েট করে, ডিপ্লয় করে আলটিমেটলি। ওকে, সো বেটা ভার্সন ডিপ্লয়মেন্ট দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ ডিপ্লয়মেন্ট, বাট ওটা হচ্ছে ফর টেস্টিং পারপাসে সফটওয়্যারটা ডিপ্লয় করে দেয়। ওকে, বলছি আজকে অনেক কথা। সেই হচ্ছে আমাদের লাস্ট একটুখানি বাকি আছে, ওটা হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আমাদের আলটিমেটলি ক্লাস আছে আর 2টা, পরশুদিন 28 তারিখ। পরশুদিনে হচ্ছে আমরা ওই যে যতটুকু বাকি আছে রিলিজ ম্যানেজমেন্টে 10-15 মিনিট লাগবে, ওইটা শেষ করে ফেলবো। প্লাস তোমাদের এখন যে কাজ আছে সেটা হচ্ছে, যেহেতু আমাদের আর সময় নাই, এরপরে ছুটি ঈদের বন্ধ সব চলে আসতেছে, তোমরা যদি মানে 23 তারিখ এবং 28 তারিখ এই 2 দিন জাস্ট একটু স্লাইড গুলো একটু ঘুরে আসবা, একটু চোখ বুলে আসবো যে কোনো জায়গাতে কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা, হ্যাঁ, বা কোনোটা বুঝতে পারো নাই, বা এরকম যদি কোনো ইস্যুস থাকে সেগুলাকে যদি একটু নিয়ে আসো,